বেলি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। খানিকক্ষণ পর আদাল এসে বলল, আশেপাশে অনেক খুঁজেছে তবুও পায়নি কায়নাতকে। অর্ণ চিন্তিত বদনে উঠে দাঁড়ালো। স্বার্থতে জানিয়ে বাড়ি থেকে বেরোলো। তখনই জুনাইরার বাসায়ও গিয়েছিল অর্ণ, তবে কায়নাতকে পায়নি। ফুপুমার বাসায় গিয়ে জানতে পারলো কায়নাত এসেছিল 2000 টাকা নিয়ে, আবার তখনই চলে গিয়েছে। বিকেল হয়েছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। গ্রামের চারপাশে এখন মানুষ কিচকিচ করছে, কেউ কাজ করছে তো কেউ বাজারের রাস্তায় হাঁটছিল। খালি মাঠে গ্রামের বাচ্চাগুলো খেলছে। সরু রাস্তা ধরে এক কিশোরী হেঁটে যাচ্ছে সামনের দিকে। গায়ে সাধারণ একটা শাড়ি, মাথায় আঁচল চেপে হাঁটছে সামনের দিকে। মিজান দেওয়ান বাড়ির সামনে এসে থামলো কায়নাত। গেটে ধাক্কা দিতেই খুলে গেল। পা বাড়িয়ে ভেতরে পা রাখতেই ছইটা ভেঙে এলো। পুরো উঠোন জুড়ে ঘাস আর গাছের পাতা দিয়ে ময়লার ভরে গেছে। সে গুটি গুটি পায় বাবার কবরের কাছে এগিয়ে গেল। ঘাসের উপর বসে বাবার কবরে আলতো করে হাত ছুঁয়ে দিল। তোমার মতো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর বাবা। বাস্তবতা এত তিক্ত কেন বলতে পারো? যতবার একটু সুখ ভিক্ষা চেয়েছি, ঠিক ততবার হাজার গুণ দুঃখ এসে হাজির হয়েছে আমার সামনে। কেন বাবা? এই অভাগীকে জন্ম না দিলেই তো হতো না? তুমি তো দিব্যি শুয়ে আছো, কিন্তু আমার তো কোনো কুল কিনারা নেই বাবা। কায়নাত বাবার কবরখানায় খুব যত্ন করে হাত বুলিয়ে দেয়। ভেজা চোখে সেদিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বাতাস বইছে চারিপাশ জুড়ে। সেই শাড়ির আঁচল দিয়ে মাথা ভালো করে ঢেকে পা গুটিয়ে বসে। পেটে এক হাত রেখে আরেক হাত কবরে বুলিয়ে মুচকি হেসে বলে, জানো বাবা, তোমার মেয়ে মা হবে। এই যে আমার পেট দেখছো, এখানে তোমার নাতি কিংবা নাতনি আছে। আমার গর্ভে ছোট্ট একটা প্রাণ এসেছে। কায়নাত নাক চান বাচ্চাদের মতো ছুঁচ উলচে ধরা গলায় বলল, তুমি জানো বাবা, আমাকে সবাই অনেক বকাঝকা করেছিল বাচ্চা নিয়েছি বলে। আমার তো কিছু চাই না, আমার শুধু একটা সুখী পরিবার চাই, যেখানে আমার স্বামী থাকবে, আমাদের একটা সন্তান থাকবে। যদি আল্লাহ চায় তাহলে আমার প্রাণ নেয়ার ক্ষমতা কারো আছে বলো? যদি এই ছোট্ট প্রাণটাকে পৃথিবীর আলো দেখাতে আমার মৃত্যুও হয়, তাহলে মৃত্যুও কবুল। কবুল সেই মৃত্যু যার বিনিময়ে আমার সন্তান এই পৃথিবীর আলো দেখতে পাবে। দুনিয়া ছাড়ার আগে যেন আমি আমার বাচ্চাটার মুখখানা একবার দেখতে পারি বাবা। তোমার মতো পাষাণ বানিয়ে যেন আল্লাহ আমার মৃত্যু না দেয়। কায়নাতের বাবার বাড়িটা চৌধুরী বাড়ির পাশের গ্রামে। কায়নাত সোজা এই গ্রামের স্ট্যান্ডে নেমেছিল একবার বাবার কবরখানা দেখার জন্য। আদৌ সে চৌধুরী বাড়ি যাবে কিনা বুঝতে পারছে না। আর তো কোনো জায়গা নেই যাওয়ার মতন। কায়নাত উঠে দাঁড়ালো। সন্ধ্যার আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। সে পিছু খুলো আর চোখে বাবার কবরের দিকে তাকালো। লম্বা শ্বাস ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। চৌধুরী বাড়ি ফিরতে ফিরতে চারপাশ অন্ধকার হয়ে এসেছে। কায়নাত দাঁড়িয়ে রইল বাড়িটার সামনে। এই বাড়ি তার স্বামীর। কায়নাতের বুক ভার হয়ে এলো। গুটি গুটি পায়ে মহলের সামনে এসে সদর দরজায় শব্দ করলো। কিছুক্ষণ পর জয়া এসে দরজা খুলে দিতে ভূত দেখার মতো চমকে উঠলো। কায়নাত ভালো মন্দ কিচ্ছু না বলে ভেতরে ঢুকলো। কেউ তো নিচে নেই। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আগে যে ঘরে সে থাকতো সেই ঘরে খিল খুঁড়ে ভেতরে ঢুকে গেল। ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। জয়া হতভম্ব। কি হলো এটা? কায়নাত এসেছে নাকি চোখে ফুল দেখলো? সে দরজা আটকে দৌড়ে দাদির ঘরে গেল। আতিয়া বেগম তসবি হাতে নিয়ে ঘরে পায়চারি করছিলেন। জয়ার আগমনে স্থির হয়ে দাঁড়ালেন। কি হয়েছে? দাদি, কায়নাত এসেছে। কায়নাত? হ্যাঁ, ওর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আতিয়া বেগম তখনই ঘর থেকে বের হলেন। বাড়িতে তখন যে যার ঘরে অবস্থান করছিল। হাসান আর নাজদিনকে নিয়ে আজগর চৌধুরী বাইরে গেছেন। আতিয়া বেগম এক প্রকার দৌড়ে এলেন কায়নাতের ঘরের সামনে। দরজা থাপড়ে বলেন, কায়নাত, দরজা খোল। ভেতর থেকে কোনো শব্দ এলো না। জয়া দাদির দিকে তাকালো, বলল, ওকে স্বাভাবিক লাগছিল না দাদি, কেমন যেন চোখ মুখ ফুলেছিল। তুমি জানো, আজ ওর গায়ে বোরখাও ছিল না, বাড়ির সাধারণ কাপড় জড়ানো ছিল। কি বলছিস এসব? সত্যি দাদি। তিনি দরজায় অনেকবার শব্দ করার পর খানিকক্ষণ যেতেই কায়নাত দরজা খুলে দিল। আতিয়া বেগম তাকালেন মেয়েটার দিকে। হয়তো গোসল করতে ওয়াশরুমে ঢুকেছিল। ভেজা চুলে তলে পেঁচানো, গায়ে এই বাড়ির কাপড়। তিনি ভেতরে ঢুকলেন। কায়নাতের আনন মুঠোয় নিয়ে বললেন, কি হয়েছে তোর? এই অবস্থা কিভাবে হলো? একা এসেছিস গ্রামে? কায়নাত দাদির হাত সরিয়ে বিছানায় গিয়ে পা ঝুলিয়ে বসলো। আতিয়া বেগম জয়াকে বলেন,
তুই যা, নিধিকে বল হালকা নাস্তার ব্যবস্থা করতে। জয়া মাথা নাড়িয়ে দরজা চাপিয়ে বাইরে চলে যেতে তিনি এগিয়ে এসে কানাতের পাশে বসলেন। কানাত দাদির দিকে তাকে নিচু স্বরে বললাম, তোমার নাতির সংসার বোধহয় আর করা হবে না দাদি। কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস? আমি প্রেগনেন্ট দাদি। আতিয়া বেগম হতবাক হয়ে গেলেন এই কথা শুনে। খানিকক্ষণ পর খুশিতে কানাতের হাত মুঠোয় নিয়ে বললেন, এটা তো খুশির খবর, অন্যকে বলেছিস? কানাত মাথা নিচু করলো, ছছ দৃষ্টিতে ফ্লোরে রেখে ছোঁচ কামড়ে ধরলো খানা আটকানোর জন্য। আতিয়া বেগম চিন্তিত হলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে বুড়ি? উনি এই বাচ্চা চায় না দাদি। চাস না মানে? নষ্ট করে ফেলতে চাইছেন। কি বলছিস তুই? নষ্ট কেন করতে চাইছে? কানাত সবকিছু খুলে বলল। সবকিছু শোনার পর আতিয়া বেগম চুপ রইলেন বেশ কিছুক্ষণ। কানাত আজ চোখে দাদির দিকে তাকালো। তিনি বলেন, অর্ণর জায়গায় ঠিকই আছে। এই শরীর নিয়ে বাচ্চা গর্ভে ধারণ করা বোকামি হয়েছে। কানাত হাঁটু মুড়ে বসে সেখানে মাথা ঠেকে হু হু করে কেঁদে উঠল। বুকের মাঝে যেন পাথর দিয়ে কেউ বারে বারে পাঁজরগুলো ভেঙে দিচ্ছে। আতিয়া বেগমের মুখে রক্ত শূন্য। কি বলবেন তিনি? কানাত নিজের বুকে হাত চেপে ধরে জোরালো কণ্ঠে বলল, তোমরা আমাকে কি মনে করো দাদি? কোনো মা তার সন্তানের খারাপ চায়? ওনার সাথে আমার সম্পর্ক স্বাভাবিক হয়েছে আরো অনেক আগে। এতদিন কিছু হয়নি। উনি বিদেশ যাওয়ার আগে এ রোগ ধরা পড়লো। আমি তো জানতাম না দাদি এত কিছু হয়ে যাবে। ওই দিনের পর তো ওনার সাথে আমি থাকিনি, তাহলে বুঝতাম কি করে আমি প্রেগনেন্ট হব? আতিয়া বেগম শুকনো ঢোক গিললেন। কানাত আজারি করে বললেন, আমিও চাই না আমার সন্তানের কিছু হোক। সে যখন আমার গর্ভে চলেই এসেছে, আমি ওকে নষ্ট করব না দাদি। আমি পারবো না এটা করতে। কানাত মাথা তুলে তাকালো, দাদির হাত শক্ত করে ধরে বলল, ওকে পৃথিবীর আলো দেখাতে হলে যদি আমার মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যুও কবুল আমার। আমার প্রাণটুকুর বিনিময়ে আমার সন্তান ভালো থাকুক, বাস এইটুকুই চাওয়া আমার। কিছু হবে না তোর, এখন কান্না থামা। তুই অন্যায় করেছিস। আমি ঔষধ খেতে বারণ করেছিলাম, তার মানে এই নয় ওর অনুমতি না নিয়ে তুই এসব করবি। আর আজকে কি করেছিস? কাউকে কিছু না বলে এখানে চলে এসেছিস। তোর মতো একটা মেয়ে এই কাজ কি করে করলো? আমার মাথা ঠিক ছিল না দাদি। আতিয়া বেগম দীর্ঘশ্বাস পেলেন। ফোন করে ঢাকায় জানানো দরকার, তার আগে রাতে খাওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি কানাতকে নিয়ে নিচে নেমে এলেন। বাড়ির সবাই অবাক হয়ে কানাতকে দেখছে। নাজরিনরা ফিরেছে সবে বাইরে থেকে। ডাইনিং টেবিলে কানাতকে দেখে যেন তার শ্বাস আটকে এলো। আজকে চিও ঝরে এগিয়ে এসে কানাতের মাথায় হাত রেখে বললেন, তুই এখানে কখন এসেছিস? সন্ধ্যার পর এসেছি দাদা। অর্ণ কোথায়? সাথে কি এসেছে? আতিয়া বেগম স্বামীকে থামিয়ে দিয়ে বললেন, সব কথা এখানেই বলবে? আগে যাও, পরিষ্কার হয়ে এসো। আজকে চৌধুরী তাই করলেন। নিজের ঘরের দিকে রওনা হতেই কানাত ভাতের প্লেট দিকে তাকিয়ে রইল। গলা দিয়ে খাবার নামছে না। অন্য এখনো কি রেগে আছে? তাকে খুঁজছে কিসে? নিধি কানাতের পাশে বসেছে। কানাতকে খেতে না দেখে বলল, তাড়াতাড়ি খা, তোর সাথে আমার কথা আছে। লতা বেগম রান্নাঘর থেকে তরকারি এনে ডাইনিং টেবিলের উপর কিছুটা রেখে কড়া গলায় বললেন, 2 দিন পর পর আপদ এসে বাড়ি নোংরা করে, অসহ্য। শ্বাস আটকে এলো মেচার। মুখে দেয়া ভাত আর গলা দিয়ে নামলো না। চোখ থেকে ঝরঝরে চোখে পানি নেমে এলো। আতিয়া বেগম আজ আর চুপ থাকতে পারলেন না। টেবিলের উপর শব্দ করে ভাতের থালা নামিয়ে দাঁত কট মুঠিয়ে বললেন, ছোট বউ, তোমাকে আমার মানুষ বলতে আজ ঘৃণা লাগছে। তুমি আদৌ মানুষ তো? লতা বেগম শাশুড়ির কথায় যেন ফুঁসে উঠল। আপনি আমাকে অপমান করছেন মা? অপমান করলেও তোমাকে সম্মান জানানো হবে। কাকে আপদ বলছো তুমি? যাকে গর্ভে ধারণ করেছো তাকে? নিজের নারী ছেঁড়া সন্তানকেই চিনতে পারলে না তুমি? মা হওয়ার যোগ্যতা আদৌ আছে তোমার? লতা বেগম স্তব্ধ চোখে শাশুড়ির দিকে তাকান। আতিয়া বেগম ছি ছি করে বললেন, তোমাকে আমার ছেলের বউ করে এনেই ভুল করেছি আমি। কান্নাত ফুপিয়ে উঠে মুখে হাত রাখলো। জয়া খাবার খাওয়া ছেড়ে দাদির দিকে অবিশ্বাসের চোখে তাকালো। কান্নাত তার মায়ের পেটের মেয়ে, এটাই তো বললেন তিনি। লতা বেগম কান্নাতের দিকে তাকে কম্পিত কঞ্চে বললেন, আপনি কি বলছেন মা? এখনো বুঝতে পারছো না আমি কি বলছি? যার দ্বারা মাতৃত্বের স্বাদ পেয়েছিলে সেই এই অভাগী,
চিনতে কষ্ট হচ্ছে? লতা বেগম দুপা পিছিয়ে গেলেন, কানাতের নত মাথার দিকে তাকিয়ে বলেন। ও আবার আমার সংসার খেতে এসেছে, বাপকে খেয়ে শান্তি হয়নি। কানাত চোখ তুলে তাকালো ঝাপসা চোখে, জন্মযাত্রীর বদনখানা দেখে বলল, আপনার সংসার খেতে আসিনি আমি, কখনো দাবিও করিনি আমি আপনার সন্তান। যে মা নিজের সন্তানকে সন্তান বলে পরিচয় দেয় না, সেই মাকে আমি কেন মায়ের পরিচয় দিতে যাব? মরে গেছি নাকি বেঁচে আছি সেটাই তো কোনোদিন খোঁজ খবর নিয়ে দেখেননি। আপনি ভাবলেন কি করে আপনার সংসার নষ্ট করতে এসেছি আমি? তাহলে কেন এসেছিস? বাপ মরেছে, তুই মরলি না কেন? পুরো ড্রয়িং রুমে থমথমে হয়ে গেল। নাজিন দম আটকে পরিস্থিতি দেখতে চাইলো কোনো কিছু বলতে পারছে না। নিধি চাচির মুখে এহেন কথা শুনে আঁচল দিয়ে মুখ চাপল। একজন মা কি করে আমার কথা বলতে পারে? কায়নাত মায়ের মুখখানা দেখলো প্রাণ ভরে, দেখলো রাগে লাল হয়ে গেছে মায়ের মুখ। তার মা তারই মৃত্যু কামনা করছে। কায়নাত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, চোখের পানি মুছছে, একটু হাত ধুয়েই বলল, আমি তো মরেই গেছি, আমি আর বেঁচে আছি কই? দেহ প্রাণটা ছাড়া আর কি বা আছে আমার? জন্মের সময় বাপকে খেয়েছি, তারপর যে বড় করে মানুষ করলো তাকে খেয়েছি, বিয়ের পর সবার গলার কাটা হয়েছি। আমার মতো অভাগী আর দুটো আছে বুঝি? আমি তো চাই এই প্রাণটাও শেষ হয়ে যাক। আল্লাহ তো নেয় না, আল্লাহ আমার প্রাণটা না নিলে আমি মরবো কি করে বলুন? আত্মহত্যা মহাপাপ, না হলে গলায় দড়ি দিয়ে অনেক আগেই ঝুলে যেতাম। জন্মের পর তোকে গলা টিপে মারা উচিত ছিল আমার। অভিশাপ হয়ে পৃথিবীতে এসেছিস তুই। সুখ তোর কপালে নেই, মরেও শান্তি পাবি না। লতা বেগম হনন করে প্রশ্ন করলেন। সেখান থেকে কায়নাত বুকে হাত চাপড়ে বিড়বিড় করে বললাম, মরণও তো হয় না মা, আল্লাহ যে আমাকে একটু বেশিই ভালোবাসে, মৃত্যু দিলে সে এত কষ্ট কাকে দিবে? সেই সময় আজগর চৌধুরী উপস্থিত হলেন সেখানে। ফারিয়াও ছিল না। হাসানকে নিয়ে সে সবে মাত্র সিঁড়ি বেয়ে নামল। আতিয়া বেগম স্তব্ধ হয়ে কায়নাতের দিকে তাকিয়ে রইলেন। তিনি যদি জানতেন লতার এহেন রূপ বের হবে, তাহলে বোধহয় কোনো দিনও বলতেন না কায়নাত তার সন্তান। একজন মায়ের মুখে এইসব শোনার থেকে মৃত্যু শ্রেয়। আজগর চৌধুরী এসে বসলেন চেয়ারে। সবাইকে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শিকুজকে বললেন, কি হয়েছে কায়নাত? প্লেটে পানি ঢেলেছে কেন? কায়নাত ঢোক গিলে সরে এলো সেখান থেকে। আমার খাওয়া শেষ দাদা। খাওয়া শেষ মানে? সব তো প্লেটেই পড়ে আছে। গলা ব্যথা দাদা, গিলতে কষ্ট হয় আমার। কায়নাত সিঁড়ির দিকে পা বাড়লো। প্রথম সিঁড়িতে পা রাখতে কায়নাত শব্দটা ভেসে এলো পেছন থেকে। এই নামটা ধরে অতি পরিচিত কেউ ডেকে উঠছে। সদর দরজা পেরিয়ে অর্ণ বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির সবাই অবাক। আতিয়া বেগম এগিয়ে আসতে চাইলে অর্ণ সবাইকে ফেলে কায়নাতের কাছে আসতে চাইলে কায়নাত তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায়। দৌড়ে যেতে চাইলে অর্ণ পিছু নেয়। ঘরের সামনে আসতে অর্ণ কায়নাতের হাত ধরে ফেলে নিচ থেকে। সবাই মাথা উঁচিয়ে দোতলায় তাকায়। আজগর চৌধুরী বিস্মিত হয়ে বললেন, কায়নাত কি আসা এসেছে খুলনা? কি হয়েছে ওদের? উপরে অর্ণ কায়নাতের ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে বন্ধ করে দিল। একদম দরজার উপর থেকে লাগিয়ে দিল, পিছু খুলল। কায়নাত উবু হয়ে বসেছে মেঝেতে। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে ওকে টেনে নিয়ে গিয়ে সোফায় বসালো। নিজে ওর সামনে মেঝেতে বসে ওর হাত শক্ত করে ধরল। আমার দিকে তাকাও। আমার সাহস নেই। তুমি আজ অন্যায় করেছো কায়নাত। ঢাকা থেকে খুলনা একা আসাটা তোমার উচিত হয়নি। কি করতাম আমি? আপনি চুপ। অর্ণ হাত বাড়িয়ে কায়নাতের চোখের পানি মুছে দিল। মেয়েটা ভয়ে এখনো থরথর করে কাঁপছে। অর্ণ ব্যথাতুর চোখে তাকালো। মেয়েটা একবারও চোখ তুলে তাকায়নি, খালি বাম হাত পেটে চেপে ধরেছে, অন্য হাত অর্ণের মুঠোয় বন্দির। অর্ণর গায়ে এখনো সেই সকালে জামা কাপড় ফ্রেশ হয়নি দেখে বোঝা যাচ্ছে। অর্ণ দৃষ্টি নত করলো, কায়নাতের কোলে মাথা রেখে বলল, তুমি তো এমন না জান, আজ কেন আমাকে ভুল বুঝলে? কোনো বাবা কি চায় তার সন্তানকে মারতে? আমি কেন বলেছি সেটা তুমি জানো না? কায়নাত চোখ তুলে অর্ণর ভেজা চোখের দিকে তাকালো। ঠোঁট ভেঙে এলো কান্নায়। দু হাত পেটে রেখে বলল, এই বাচ্চাটা আমি রেখে দিই? আমার না কেউ নেই এই পুরো দুনিয়াতে, আপনি আর এই বাচ্চাটা ছাড়া কে কে আছে আমার? রেখে দিই না, আমার তো কোথাও সুখ নেই। এটুকু সুখও কি আপনি ছিনিয়ে নেবেন আমার? অর্ণ ছলছল চোখে তাকিয়ে রইল কিশোরী বউয়ের দিকে। কায়নাত নাক টানল। কয়েকদিনের কান্নায় মুখের যা তা অবস্থা, ফুলে লাল হয়ে আছে। সে বুকে হাত দাবিয়ে বলল, আমার এখানে ব্যথা হয়, খুব ব্যথা হয়।
আপনার তো মা আছে, বাবা আছে, ভাই বোন সহ বড় একটা পরিবার আছে। আমার কি আছে বলুন না? আমার এই বাচ্চাটা আমি রাখি প্লিজ। আপনারই তো সন্তান সে। আমায় একটু মায়া করুন। অর্ণ মাথা নিচু করে কান্নাতের কোলে মুখ গুজে ডুকরে উঠল। কান্নাত সেই কান্না দেখে নিজে হু হু করে কেঁদে উঠল। দুজনের কান্নার শব্দে পুরো ঘরটা যেন স্তব্ধ হয়ে গেছে। চারপাশের কোনো শব্দ নেই, দুজনের হাহাকার ছাড়া। বাইরে আকাশে চাঁদের আবছা আলো এসে উকি দিচ্ছে তাদের ঘরে। দুই নরনারীর বুকের হাহাকার দেখে যেন তারও বুক ভার হয়ে আসছে। অর্ণ কান্নাতের শাড়ির আঁচল ছড়ি উন্মুক্ত পেটে ভেজে ঠুটছি ভারী কণ্ঠে বলা, বাবা হতে চায় তার কলিজের টুকরোকে দেখতে, কিন্তু বাবা তোমার মায়ের কাছে হয়ে গেলে আমি কি করব? মাকে ছাড়া বাবা বাঁচবে কি করে? তোমার মায়ের সাথে এখন অনেকটা পথ হাঁটা আমার বাকি। সে যদি না থাকে তাহলে বাবার এই বুকে কে থাকবে বলো? আর কোনো কথা হলো না। অর্ণ কায়নাতের কোলে মাথা রেখে বসে রইল। সেখানে নীরবতা ভারী হয়ে এলো ঘর। খানিকক্ষণ পর পর দুজনের নাক টানার শব্দ শোনা যাচ্ছিল। কায়নাত নীরবতা ভেঙে বলল, আমি অসুস্থ আগে বুঝলে কখনোই এই সময় কনসিভ করতাম না। আল্লাহ যখন দিয়েই দিয়েছে তখনও থাকুক না, আমার আর আপনার হয়েই থাকুক। আমার যেমন কেউ নেই, ওরও তো আমরা দুজন ছাড়া কেউ নেই। রেখে দিই না ওকে। অর্ণ চোখের পানি মুছল। কায়নাতের পেটে আলতো হাত বুলি ফিসফিসিয়ে বলল। রেখে দিলাম। কায়নাত কান্নার মাঝেও হেসে ফেলল। আপনি আমায় মাফ করেছেন? কিসের জন্য? আমি আপনার ভালোবাসাটাকে ছোট করেছি, মুখে যা এসেছে তাই বলেছি। আমি আপনাকে অপমান করেছি। আমি ক্ষমা কেন চাইছো? তোমার জায়গায় অন্য নারী হলে হয়তো এমনটাই করতো। কায়নাত শুকনো ঢোক গিলে নিচের স্বরে বলল, আমি যে আপনার ভালোবাসাকে ছোট করলাম, আল্লাহ বোধহয় ক্ষমা করবে না আমাকে। যে স্বামী আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তার সামনে থুতু ফেলে জঘন্য ভাষায় গালাগালি করে এসেছি আমি। আপনি বিশ্বাস করুন, ও সময় আমার মাথা ঠিক ছিল না। কি রেখে কি বলেছি আমি নিজেও জানি না। অর্ণ হাত বাড়িয়ে কায়নাতে চোখের পানি মুছে দিল। শাড়ির আঁচল দিয়ে নাক মুছিয়ে দিয়ে বলল, বাচ্চা নিয়েছো ভালো কথা, এখন থেকে তোমারও যত্ন নিতে হবে নিজের। কায়নাত মাথা নাড়িয়ে অর্ণ চোখের পানি মুছে দিতে দিতে বলল, শুধু আপনি আমার পাশে থাকবেন তাহলেই হবে। অর্ণ ছোটে জোরপূর্বক হাসি টানল। কায়নাত তার ছোট্ট ছোট হাত দিয়ে অর্ণর এলোমেলো চুল ঠিক করে দিতে দিতে বিষণ্ণ গলায় বলল, বেশি পাকামি করে ফেলেছি, ভুলগুলো ফুল হয়ে গেলে ভালো হতো। অর্ণ হেসে ফেলল। ওর কথা শুনে কায়নাতের নাক টেনে দিয়ে বলল, পাকামি করার আগে মনে ছিল না তোমার একটা ভুলের জন্য কত কিছু ঘটে গেল দেখেছ? অর্ণ আর ঘাটল না। কায়নাত বলল, আপনি সারাদিন কিছুই খাননি তাই না? অর্ণ মাথা ঝাঁকি না বলল। কায়নাতের খারাপ লাগলো। সে সোফা থেকে নামতে গেলে অর্ণ থামিয়ে দিয়ে বলল, কোথায় যাচ্ছ? আপনার জন্য খাবার নিয়ে আসি, আপনি ফ্রেশ হয়ে বিছানায় আসুন, বসুন। তুমি খেয়েছ? কায়নাত মাথা নাড়ায়। অর্ণ ভ্রুকুচকে বলল, দেখতে মনে হচ্ছে না। তার কাছে ফোনও নেই। সকালে সব ভেঙে চুরমার করেছে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। দরজা খুলে বেরিয়ে গেল। আধ ঘন্টার মধ্যে উপরে খাবার নিয়ে এলো। হাত মুখ ধুয়ে খাবারের প্লেট নিয়ে কানাদের সামনে বসে ভাত মাখিয়ে ওর মুখের সামনে ধরে বলল, হা করো। কায়নাত ভাত মুখে নিল ঠিকই, কিন্তু গলা দিয়ে নামলো না। চোখ ঝাপসা হয়ে আবারও অর্ণ দেখলো মেয়েটার বিষণ্ণ মুখ। বাম হাত দিয়ে বইয়ের মাথায় হাত রেখে বলল, কি হচ্ছে? কায়নাত কোনো রকমে খাবার গিলে চোখ মুছে বলল, অর্ণ শ্বশুর বাড়িতে এক মুঠো ভাতের অনেক দাম। কেউ কিছু বলেছে তোমাকে? কে কি বলবে? জোর করে কয়েক লোকমা ভাত খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। রাতে কায়নাত যখন ঘুমিয়ে গেল, অর্ণ তখন দরজা খুলে বেরিয়ে গেল ঘর থেকে। সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসতে অবাক হলো নাজনীনকে দেখে। নাজনীন সিগারেট জ্বালিয়ে রেখেছে, তবে ঠোঁটে ধরছে না, ধরেও নেই। অর্ণ এগিয়ে গেল টিকটে নাজনীনের পাশে রেলিংয়ে বসতেই নাজনীন মাথা তুলে তাকালো। অর্ণকে দেখে যেন বুকটা আরো ভার হয়ে এলো। অর্ণ বুঝলো, তবুও কিচ্ছু বলল না। এত রাতে ছাদে কি করছে নাজনীন ভাই? নাজনীন সিগারেট দূরে ছুঁড়ে মেরে বলল, এমনি এসেছিলাম। তুই এখন এখানে? এমনি এলাম। কায়নাত ঘুমাচ্ছে। নাজনীন চুপ করে রইল কিছুক্ষণ। গলা ধরে আসছে বারে বারে। নিজেকে কোনো রকমে সামলে বলল, বাবা হচ্ছিস তাহলে? অর্ণ দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরে বসলো। হাঁটু মুড়িয়ে এনে দু হাত সামনে রাখল।
বাবা হচ্ছে আমি। নাজিন ঘুরে তাড়ালো। আকাশে জল জল করতে থাকা চাঁদখানায় চোখ বুলিয়ে দূর পথে দৃষ্টি রাখলো হালকা বাতাসে। মাথার চুল দুলছে, বাতাসের শাঁসা শব্দে চারপাশটা অদ্ভুত রকম ভারী ঠেকছে। নাজদিন চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস টানলো, কণ্ঠটা হালকা কাঁপলেও শক্ত হলো। খুব সুখী হ তোরা। মেয়েটাকে রেখে আর বিদেশ যাওয়ার দরকার নেই। এই সময় সব থেকে বেশি ওর তোকে দরকার। যত্ন নে, আগলে রাখ। অন্য দেয়ালে পিঠ থেকে বসে রইল সেভাবে। দুজন চুপ করে রইল বেশ খানিক্ষণ। অন্য চোখ বন্ধ করলো। তোমাকে কষ্ট দিতে চাইনি কখনো। আমাদের বিয়েটা হওয়ার পর জেনেছি তুমি ওকে ভালোবাসো। ভালোবাসে ভুল নয় নাজনীন ভাই, কিন্তু যে ভাগ্যে নেই তাকে মনের মধ্যে পুষে রাখাটা ভুল। আমি চাইলে তোমাকে তোমার সুখ ফিরিয়ে দিতে পারবো না। তুমি যাকে ভালোবাসো সে আমার অর্ধাঙ্গী নেই, আমার পুরো দুনিয়া। ওকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। তুমি সব ভুলে নিজেকে একটু সময় দাও। বয়স হয়েছে, বিয়ে শাদী করো, দেখবে একটা সময় সব ঠিক হয়ে গেছে। এইসব কথা কেন উঠছে? আমি তো তোদের মধ্যে বাধা হয়ে দাঁড়াইনি। প্রথম থেকেই দোয়া করে এসেছি তোরা ভালো থাক, কায়নাত সুখে থাক। অর্ণব চুপ করে তাকিয়ে রইল নাজদিনের দিকে, চোখে মুখে অসহায় কষ্টের ছাপ। ওর হাসিটা আজও সেই আগের মতোই মিষ্টি, কিন্তু ভেতরে ভিতরে ভাঙা মানুষ। অর্ণব শ্বাস ফেলে বলল, জানি নাজনীন ভাই, তুমি কখনো আমাদের কষ্ট দাওনি, বরং প্রতিবার পাশে থেকেছ। তবু আমার খারাপ লাগে। তোমার জায়গায় আমি থাকলে হয়তো এত সহজে মেনে নিতে পারতাম না। নাজির হালকা হাসল, চোখে ঝাপসা জল জমে উঠেছে, তবুও গলাটা শক্ত রাখল। তুই আমাকে ভুল বুঝলি অর্ণ। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে মেনে নেওয়া। আমি কায়নাতকে ভালোবেসেছিলাম, সত্যি কথা। তবে এখন ওকে দেখলেই মনে হয় আল্লাহ তোর হাতে ওকে সঁপে দিয়ে ঠিকই কাজ করেছেন। ওর জন্য তুই যোগ্য ছিলি। অর্ণর চোখ যেন হঠাৎই ভিজে এলো। কায়নাতের বিষণ্ণ মুখ খানা চোখের সামনে ভেসে উঠল। কান্নায় ফুলে যাওয়া লাল মুখ, ভাঙা কণ্ঠ, অসহায়ত্ব। নাজিন এগিয়ে এসে অর্ণর কাঁধে হাত রাখল। কি হয়েছে তোর? তোমরা একটু দোয়া করো নাজনীন ভাই, আমার বউ বাচ্চা যেন সুস্থ থাকে। ওদের কিছু হলে আমি বাঁচব না। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঘরে যা, গিয়ে ঘুমা, রেস্ট নে। পরদিন সকালবেলা প্রেম এসে হাজির হলো খুলনায়। একদম ভোর সকালে এসেছে সে। নিধি নামাজ পড়ে একটু শুয়েছিল। সুহা এসে জানালো প্রেম এসেছে। সে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে দেখলো রেখা বেগম এই ভোরে সকালে প্রেমকে রুটি বানিয়ে খাওয়াচ্ছেন। নিধি এসে তার পাশে বসলো। প্রেম খাওয়া রেখে বইয়ের দিকে তাকালো। কেমন আছো রঙ্গিলা? আপনি খুলনায় কি করছেন? খেতে দাও আগে। প্রেম পেট ভরে খেলো। খাওয়া শেষে নিধির শাড়ি টেনে হাত মুছে বলল, আম্মু পাঠিয়েছে, আমি আসতাম না। হসপিটালে আমার অনেক কাজ, কিন্তু ভাইয়া যেই মেজাজ, কখন কি করে ফেলে ঠিক নেই। আজই চলে যাব আমি। আচ্ছা, ওই বাড়িতে কি ঝামেলা হয়েছিল? প্রেম সব কিছু খুলে বলো। নিধির মুখ শুকিয়ে এলো। কিছু তো করার নেই। আর রেখা বেগম রান্নাঘর থেকে হাঁক ছেড়ে বললেন প্রেমকে ঘরে নিয়ে যেতে। প্রেমেরও ঘুম পাচ্ছে ভীষণ। রাতে জার্নি করার ফলে ঘুম হয়নি একটুও। নিধি ওকে নিয়ে উপরে গেল। সকাল 8টার দিকে কায়নাত বের হলো ঘর থেকে। আতিয়া বেগম সকালে তাকে নিচে নামতে বলেছিলেন। কায়নাত সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো লতা বেগম গম্ভীর মুখে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। রেখা বেগম ডাইনিং টেবিলে পরিষ্কার করছেন। রাহেলা বানু সোফায় বসে পান খাচ্ছেন। সেই যে এসেছেন, আর যাওয়ার নাম নেই। কাল রাতে এত কিছু ঘটে গেছে আর তিনি কিছুই জানেন না। জানলে বোধহয় এত করে তামাশাই বানিয়ে ফেলতেন। কায়নাত নিচে নেমে এলো। রাহেলা বানুকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলো। রাহেলা বানু কপাল কুচকে বললেন, আমার লগে কথা কইতে তোমার ভাল লাগছে না? মুখটা পেশার মতো কইরা রাখছো কেন? শরীরটা একটু খারাপ বড় দাদি। খারাপ নাকি? নাটক করো। শ্বশুরবাড়ি আইলেই তোমাকে নাটক শুরু হয়। এখন কয়টা বাজে? সকালে কাম করা বাদ দিয়া ঘরে কি করো? কাজ করবে কেন কুফু? ও এই বাড়ি ঘুরতে এসেছে দুদিনের জন্য। তাছাড়া সত্যি ওর শরীরটা খারাপ। তোমাকে মতো শাশুড়ির লাইগা বউরা খারাপ হয় জানো? ঘুরতে আইছে তাই না? এইটা ওর শ্বশুর বাড়ি না? এডু শ্বশুর বাড়ি না? কাণ্ডজ্ঞান বলতেও তো একটা জিনিস আছে। কায়নাত রেখা বেগমকে কথা বাড়াতে বারণ করলো। রাহেলা বানু বললেন, যাও গিয়ে আমার লাইগা একটু চা বানাইয়া নিয়ে আসো। অনেকদিন ধরে চা খাই না।
কোনো দিন তো আপনাকে চা খেতে দেখলাম না ফুফু, আজ হঠাৎ চা খেতে ইচ্ছে করছে কেন? তুমি বড় বউ, বেশি কথা কও, চুপচাপ নিজের কাজ করো। কানাত গুটি গুটি পায়ে রান্নাঘরের সামনে এলো। লতা বেগম ভেতরে এটো থালা বাসন ধুচ্ছেন। কানাত ভেতরে ঢুকে ছোট একটা পাতিলে পানি বসিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল। চা হলে কাপে ঢেলে চিনি দেওয়ার সময় হঠাৎ লতা বেগম বললেন, শুনলাম তুই নাকি পোয়াতে। জি। ভালো, বাপরে তো খেয়েছিস, এখন আবার এই বাচ্চাটার কিছু করিস না। কানাত কেমন করে যেন তাকালো লতা বেগমের দিকে, হাতে ছোট চামচ রেখে বলল, আপনি কেমন মানুষ? আমার গর্ভের সন্তানকে নিয়ে আজে বাজে কথা বলছেন, বদদোয়া দিচ্ছেন আপনি। তোর আবার বদদোয়া লাগে? যেটা ছবি সেটাই নষ্ট হবে, এতে আবার বদদোয়া দেওয়ার কি আছে? লতা বেগম কাজে মন দিলেন। কানাত তাকে রইল কিছুক্ষণ। কেমন মানুষ এই মহিলা, যে বাচ্চা সবে গর্ভে এসেছে তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন, বদদোয়া দিচ্ছেন। কানাত পেছনে ঘুরে চায়ের কাপটা হাতে নিয়ে দরজার নিকট এগিয়ে গিয়ে বলল, আপনার মতো বিষ এতটা বিষাক্ত হয় না, আপনার দুয়ারে কোনোদিনও পা রাখবো না, তবুও বদদোয়া দিয়েন না। কানাত কথা না বাড়িয়ে চা এনে রাহেলা বানুর হাতে দিয়ে রেখা বেগমকে বলল, চাচি দাদি কোথায়? বাড়ির বাইরে গিয়েছে, একটু পরেই চলে আসবে। কানাত মাথা নাড়িয়ে উল্টো পাশে সোফায় বসলো চুপচি করে। বারে বারে লতা বেগমের বলা কথাগুলো মনে পড়ছে, মনে হচ্ছে শক্ত পাথর দিয়ে কেউ তার হৃৎপিণ্ডে আঘাত করছে, বুকে ব্যথা হচ্ছে, অথচ সে ছাড়া কেউ টের পাচ্ছে না। মায়ের বলা যেটা ছবি সেটাই নষ্ট হবে, কথাখানা বিষের মতো, বিষের থেকে বিষাক্ত ছিল। কানাত শ্বাস ফেলল। আল্লাহর সাথে থাকলে মানুষের কোথায় কি আসে যায়। তবুও এক মুহূর্তের জন্য মনে হলো লতা বেগম ঠিক কথাই বলছেন। কানাতের নিজের বলতে স্বামী ছাড়া কে আছে? জন্মের পর এক এক করে তো সব কিছুই হারিয়ে গেছে, শুধু দুঃখ ছিল সঙ্গী হয়ে। তার বুক কেঁপে উঠল বাচ্চাটার কথা ভেবে, পেটে হাত বুলিয়ে ঘুম হয়ে বসে রইল। বারবার শুকনো ঢোক গেল, মনে হলো লতা বেগমের কথাটা আবার সত্যি না হয়ে যায়। দাদির সাথে আর তখন দেখা করা হলো না কায়নাতের। অর্ণ উপর থেকে গলা ফাটা বাঁশের মতো ডেকে যাচ্ছে, উপায় না পেয়ে ঘরে এলো সে। দেখলো অর্ণ পাতলা চাদর মুড়িয়ে শুয়ে আছে। কায়নাত আসতেই কাছে যেতে বলল। সেও লক্ষ্মী মেয়ের মতো বিছানায় গিয়ে বসলো তার পাশে। মেয়েটার থমথমে মুখ দেখে অর্ণ শুদ্ধ হয়। কি হচ্ছে তোমার? মুখ এমন করে রেখেছো কেন? কিছু হয়নি তো। তাহলে খারাপ লাগছে? না। কায়নাত নিঃশব্দে বিছানায় উঠে অর্ণর পাশে গিয়ে শুয়ে পড়ল। চাদর দিয়ে শরীর ঢেকে অর্ণকে জাপড়ে জড়িয়ে ধরে বলল, মেজাজটা শুধু শুধু খারাপ হয়ে আছে, বেশি কথা বলবেন না। অর্ণ সত্যিই চুপ করে রইল। অর্ণকে চুপ করে থাকতে দেখে কায়নাত চিবুক উঠিয়ে ফিউ উঁচিয়ে তাকালো, দাঁত চিবিয়ে বলল, চুপ করে থাকতে বলেছি বলে চুপ করেই থাকবেন শুধু? তুমি না বললে চুপ করে থাকতে? সে তো কত কিছুই বলে, তাই তাই কি সব কথা মানেন? রাগ করছো কেন? কি করেছি আমি? চুপ। আচ্ছা। অর্ণ আতঙ্কে ঠোঁট কামড়ে ধরল। বইয়ের মাথায় আবার সমস্যা হলো নাকি? হতেও পারে। কায়নাত কিছুক্ষণ নীরব রইল, চোখ বন্ধ করে, তারপর চোখ খুলে ধীর কণ্ঠে বলল, আমরা যাব কবে? কালই তো এলে। থাকবো না আমি এখানে। তাহলে এসছো কেন? এত রাগ তোমার যে জেদ দেখিয়ে ঢাকা ছেড়ে একে একে গ্রামে চলে এসছো? আপনাকে আমার ভয় হচ্ছে ভীষণ, ঘরের জিনিস একটাও বাদ রাখেনি ভাঙতে। অর্ণ বইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। সব ভেঙে চুরমার করলে কখনো তোমার ক্ষতি করার সাহস হতো না। অর্ণ চাদরের নেচে কায়নাতের পেটে হাত বুলিয়ে বলল, এখানে আমার সন্তান আছে, আমাদের ভালোবাসার সাক্ষী সে। তোমরাই তো আমার জীবন। চোখ উঠিয়ে অর্ণর চোখের দিকে তাকালো। বেশ কিছুক্ষণ অর্ণর চোখের দিকে তাকিয়ে রইল। অর্ণ ফিউ নাচিয়ে জিজ্ঞেস করলাম, কি দেখছো? কায়নাত খিলখিল করে হেসে উঠল। অর্ণর চোখে আলতো হাত ছুঁয়ে বলল, বাবুর চোখটা হবে আপনার মতো, একদম নিখুঁত। ও যখন কুটুর কুটুর চোখে আমার দিকে তাকিয়ে থাকবে, তখন আমি বলবো তোমার চোখ দুটো একদম তোমার বাবার মতো হয়েছে। অর্ণ ঠোঁট কামড়ে হাসলো বাচ্চাদের কথা শুনে। কায়নাত গাল ফুলালো, ফিউ কুচকে বলল, আপনি হাসছেন কেন? অর্ণ বইয়ের গাল টেনে দিয়ে বলল, আমি তো চাই আমার একটা মিনি কায়নাত শোভা হবে, একদম বিচ্ছু কায়নাতের মতো দুষ্ট। আমার লাল টুকটুকি বইয়ের লাল টুকটুকু মেয়ে। বুকে কাছে টেনে এনে গালে ছোট ছোট চুমু এঁকে দিল অর্ণ। লজ্জা মেয়েটার মুখ রক্তবর্ণ ধারণ করলো। অর্ণ দেখলো সেই লজ্জা রাঙা মুখশ্রে স্নিগ্ধ মিষ্টি মাখা একটা লাজুক কিশোরী বদন। অর্ণকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কায়নাত দৃষ্টি এড়িয়ে
লাজুক কঞ্চে বলল, অমন করে কি দেখছেন? আমার বুঝি লজ্জা লাগে না? আপনার বুঝি লজ্জাও লাগে? লাগে তো। আপনি অমন করে তাকালে আমার বুক কাঁপে। অর্ণ হাসল, তাকে শক্ত করে জড়িয়ে ধরে চুলে নাক ডুবিয়ে বলল, মনটা চায় আপনাকে বুকের মধ্যে ঢুকিয়ে রাখে। কিভাবে পাগল বানালেন আমাকে? যেভাবে আপনি আমাকে বানিয়েছেন। দুজনেই নাকে নাক ঘষে হেসে উঠল। কায়নাত হঠাৎ লাজুক হেসে বলল, আপনার আর আমার বয়সের যতটা পার্থক্য ঠিক ততগুলোই বাচ্চা নিব আমরা। অর্ণ চোখ কপালে, বলে কি এই পাগল মেয়ে? সে শুকনো ঢোক গিলে বলল, তুমি কি মানসিক রোগী? মানে মানসিক হসপিটাল থেকে এসছ? তোমার আর আমার বয়সের গ্যাপ জানো কত, ইডিয়েট? জানি তো, মাত্র 15 বছর। 15 বছর তোমার কাছে মাত্র মনে হচ্ছে? কায়নাত মাথা নাড়ায়। অন্য শব্দ করে হেসে ওঠে, পাগল মেয়ে একটা। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বসে সে, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে কায়নাতের পেছনে বসে লম্বা এলোমেলো চুলগুলো সুন্দর করে একটু আঁচড়ে দেয়। চুলের গোছা অনেকটাই কমে এসেছে। অন্য দীর্ঘশ্বাস ফেলে, চুলগুলো বেনি গেঁথে দিয়ে প্রেমকে কল দেয়। প্রেম সকালে মেসেজ করে জানিয়েছিল সে খুলনা এসেছে। বেচারা বোরে জাপড়ে ধরে ঘুমিয়েছিল। ফোনের প্রচণ্ড শব্দে হুড়মুড়ি উঠে বসলো। ফোন হাতে নিয়েই দেখে ভাই কল করেছে। তাড়াতাড়ি কান চেপে ধরে ঘুম জড়ক কঞ্চে বলল, কি হয়েছে ভাইয়া? কোথায় তুই? ঘুমাচ্ছিলাম। একটু পরেই বের হব। তো যাবি নাকি থাকবি এখানে? প্রেম আজ চোখে নিধির ঘুমন্ত বদন দেখে বলল, যাব, হসপিটালে অনেক কাজ আছে। ওরা কথা বলে কল কেটে দিল। অর্ণ কায়নাতকে নিয়ে নিচতলায় নামতেই আব্দুল চৌধুরীর চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেল ওরা। বাম দিকের কর্নারে ঘর থেকে ভেসে আসছে শব্দ। আব্দুল চৌধুরী ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। বাড়ির প্রত্যেকে অর্ণ কায়নাতকে নিয়ে সেদিকেই গেল। সাথে সাথে লতা বেগমের গাল বরাবর ঠাটিয়ে দুটি চর মারলেন আব্দুল চৌধুরী। জয়া ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। কায়নাত হতভম্ব এহেন দৃশ্য দেখে আজগর চৌধুরী ছিছি করে বললেন, আজ নিজের চোখে এই দৃশ্য দেখতে হলো। ছোট বৌমা, তুমি সত্যি মানুষ হওয়ার যোগ্য। জয়াও তো তোমার নিজের পেটের মেয়ে, কই তার সাথে তো খারাপ আচরণ করো না। অথচ সেই মেয়েকে প্রথমে পেটে ধারণ করেছো, তার পেটের সন্তানকে নিয়ে আশেপাশে কথা কিভাবে বললে? অন্যর কপালে ভাঁজ বলল। কারণ আশ্চর্য হয়ে মুখে আঁচল চাপল। এসব কথা দাদা জানলেন কি করে? লতা বেগম হু হু করে কেঁদে উঠলেন। জয়া চোখের পানি মুছে বলল, আমি তো তোমার মেয়ে মা, আমাকে অভিশাপ দেবে না। লতা বেগম মেয়ের দিকে করুণ চোখে তাকালেন। আব্দুল চৌধুরী রাগে আরেকটা চরমালেন বইয়ের গালে। বিয়ের আজ এতগুলো বছর পর প্রথম বইয়ের গায়ে হাত তুলেছেন তিনি। রাগে থর থর করে কাঁপছেন। আদিয়া বেগম গিয়ে ছেলেকে ধরলেন। আব্দুল চৌধুরী লতা বেগমের দিকে তাকিয়ে আঙুল তুলে বললেন, আজ আমি মরলে তুমি আমার মেয়েকে একই কথা বলবে নাকি? বলবে তুই তোর বাপকে খেয়েছিস? ওই মেয়েটার কি দোষ? ও কি বাপের গলায় ছুরি ধরে খুন করেছিল? নিজের সন্তানকে নিয়ে এমন ধরনের কথা কোন মা বলতে পারে? বোঝাও আমাকে। কানাতের চোখে ভিজে উঠল। লতা বেগম কিছু বলতে চাইলে আব্দুল চৌধুরী হাত উঠিয়ে থামিয়ে দিলেন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমার প্রথম বিবাহ নিয়ে আমার কোনো সমস্যা ছিল না লতা, কিন্তু একটা দুধের শিশুকে ফেলে রেখে সংসার কিভাবে করলে তুমি? আমাকে কি একটাবার এই মেয়ের কথা বলতে পারতে না? আব্দুল চৌধুরী কপাল চুলকালেন। রাগে কথাই বলতে পারছে না। লম্বা শ্বাস টেনে বললেন, মেয়ের মুখের দিকে তাকিয়েও কি তোমার একটু মায়া হয় না? এই মেয়ে জন্মের আগে বাবাকে হারিয়ে, তারপর মাকে, আর তারপর পুরো পরিবারকে। কোথায় কিভাবে মানুষ হচ্ছে? বেঁচে আছে নাকি মরে গেছে একবারও খবর নিয়েছো? যার কাছে মানুষ হয়েছে ওই বাপ নামক পশু কি করেছে তুমি জানো? এই বাচ্চা মেয়েটার শরীরের উপর নির্যাতন করেছে, কতদিন না খেয়ে দিন পার করেছে আদৌ জানো তুমি? আমি তো ওর বাবা নই, তবুও কেন আমার হৃদয় পুড়ছে? তুমি তো ওর মা, তাকে গর্ভে ধরেছো, তোমার কি একটুও মায়া হয় না লতা? লতা বেগম মুখ চেপে কাঁদছেন, অথচ সেই কান্না দেখে কান্নাতের একটু খারাপ লাগছে না। মায়া হচ্ছে না? মনটা মায়ের জন্য পুড়ছেও না। জয় শুকনো ঠোক গিলে বলল, তুমি যখন আজ রান্নাঘরে কায়নাতকে বাজে কথা বলছিলে, তখন আমি সব শুনেছি মা। তুমি বিশ্বাস করো, আমার মনে হয়েছিল আমার বাবার আজ কিছু হয়ে গেলে তুমিও ঠিক এমনটাই করবে আমার সাথে। এখানে কায়নাতের কি দোষ তুমি বলো? দাদা তো বলল ওর বাবাকে ওর ফুপুরা মেরেছে।
সব কিছু জানার পরও দিনের পর দিন ওই মেয়েকে দোষারোপ করে গেছো। লতা বেগম বুক চাপড়ে কাঁদতে লাগলেন। কান্নার জন্য গলায় বললেন, আমি পাপ করেছি, অনেক বড় পাপ করেছি। আমি নিজের মেয়েকে মেয়ের চোখে ছোট করে ফেলেছি। কায়নাত, তোকে আমি দিন রাত কষ্ট দিয়ে গেছি, অথচ তুই কোনোদিন আমার বিপরীতে দাঁড়াসনি। তোর চোখের দিকে তাকিয়ে আজ মনে হচ্ছে আমি মা নই, আমি যেন এক নির্দয় পাপী। কানাত নিঃশব্দে দাঁড়িয়ে রইল, চোখ বেয়ে গড়িয়ে আসা অশ্রু আঁচলে মুছে নিল সে। আব্দুল চৌধুরী গলা ভারী হয়ে এলো, তিনি কড়া স্বরে বললেন, আজ তোমার মুখে এই স্বীকারোক্তি ভালো লাগছে না লতা? এই স্বীকারোক্তি আজ থেকে 17 বছর আগে দিলে মেয়েটা অন্তত একটু সুখ পেত। তুমি ভুল বুঝছো মা, কায়নাতকে দোষী ভেবেছো, অথচ দোষ ছিল পরিস্থিতির, মানুষের। আমার মেয়েকে নিয়ে আমি বাজে কথা বলেছি, নিজের রক্তকেই অভিশাপ দিয়েছি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। কায়নাত, তুই আমাকে মাফ করে দে মা। আমি তোর মা হয়েও তোর সবচেয়ে বড় শত্রু ছিলাম। কানাত শান্ত চোখে তাকিয়ে রইল। অর্ণর চোয়াল শক্ত হয়েছে, রাগে কপালের রোগ ফুলে উঠেছে। কানাত শ্বাস ফেলল, দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলল, দুঃখ দিলে সয়ে নেওয়া যায়, কিন্তু যে পরাণ ধরে টান দেয় তাকে ক্ষমা করি কিভাবে? দুঃখ তো শুধু আপনি দেননি, সবাই আমাকে দুঃখ দিয়েই এসেছে। ছোট থেকে দুঃখ পেয়েই বড় হয়েছি, কিন্তু আপনি তো আমাকে দুঃখ দেননি। আপনি আমার কলিজা ধরে টেনেছেন। আজ আপনি আমায় নিজের মেয়ে বলে স্বীকার করলেও আমি আপনাকে নিজের মা বলে স্বীকার করতে পারবো না। সেদিনই খুলনা থেকে ঢাকায় ফিরে এলো অর্ণরা। কানাত একবারও ফিরে তাকায়নি লতা বেগমের দিকে। মাঝে কেটেছে কয়েকটা দিন। আজ কানাতকে হসপিটাল নিয়ে গিয়েছিল অর্ণ, কিছু টেস্ট করে ওষুধ নিয়ে এসেছে। কানাতের চিকিৎসা চলছে। সে দিব্যি এখন জামাইয়ের মাথায় উঠে বসে থাকে। অন্যকেও বইয়ের সব আবদার অক্ষরে অক্ষরে পালন করতে হয়। এই দিক থেকে ওই দিক হলেই পেটের মধ্যে হাত বুলি বিড়বিড় করে। এই যেমন এখন গাল ফুলিয়ে উবু হয়ে বসে আছে বিছানায়। অর্ণ আর চোখে বড় অভিমানী বদন দেখে কুচকে তাকিয়ে আছে। কায়নাত ফের চোখ রাঙিয়ে তাকালো, জেদ দেখিয়ে বলল, শেষবার বলছি, আপনি আমাকে বাইরে নিয়ে যাবেন নাকি? না। কায়নাত মুখ কুচকালো, নাক টেনে পেটে হাত বুলিয়ে বলল, তোমার বাবা এখন আর আমায় ভালোবাসে না সোনা। দেখেছো কেমন কেমন করে এই লোকটা। অর্ণব বই নাটক দেখে কপাল চুলকালো, পিচ্ছু একটা। সে হাত বাড়িয়ে কায়নাতের কান টেনে ধরল, বলল, এখন কয়টা বাজে? এই রাত করে তুমি কোথায় যেতে চাচ্ছ? কায়নাত অর্ণের হাতে চিমটি মারল, চোখ পাকিয়ে বলল, বাড়ির বাইরে যেতে বলেছি আমি, ছাদে যাব বলেছি। একা তো যেতে দিবেন না, আর আপনিও যাচ্ছেন না। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। অর্ণ পরাজিত হয়ে উঠে দাঁড়ালো। কায়নাতকে পাজা খুলে তুলে নিয়ে একবার কিশোরীর মুখ পানে তাকিয়ে বলল, দিন দিন আরো বাচ্চা হয়ে যাচ্ছে তুমি। কায়নাত মুচকে হাসলো, দুহাত দিয়ে অর্ণর গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। অর্ণ ঘর থেকে বেরিয়ে সাবধানে সিঁড়ির চোপকে ছাদে উঠে এলো। জ্যোৎস্না রাতে চিকচিকে আলোয় আলোকিত চারিপাশ। কায়নাতকে নিয়ে গিয়ে কোলে রেখে দোলনায় বসলো। এখন বেশ রাত হয়েছে অনেকটা। প্রত্যেকটা বিল্ডিং এর লাইট বন্ধ। অর্ণ চারিপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। সে দু হাত দিয়ে কায়নাতের শরীর ঢাকার চেষ্টা করলো। কায়নাত আকাশপানে তাকে শুধোয়। আজকে চাঁদটা খুব সুন্দর, তাই না? আমার বউ চাঁদের থেকেও বেশি সুন্দর। কায়নাত ফট করে তাকালো তার দিকে, লজ্জা এক হাত দিয়ে মুখ ঢাকলো। দিন দিন রোমান্টিক হয়ে যাচ্ছেন। রোমান্টিক নয়, যেটা সত্যি সেটা বলেছে। জামাইয়ের গম্ভীর মুখে নিজের প্রশংসা শুনে লজ্জায় মুড়ি মুড়ি অবস্থা। আজকাল অনেক কথাবার্তা শুনলে কেমন লজ্জা লজ্জা লাগে। মনে হয় লজ্জায় গাল দুটো লাল চুকচুকে হয়ে যায়। অর্ণ আবছা আলো দেখতে পেল সে লাজক বদল। সে কায়নাতের মাথায় আলতো চুমু এঁকে বলল, এত লজ্জা কোথায় লুকিয়ে রাখেন ম্যাডাম? এতদিনেও আপনার লজ্জা ভাঙেনি? লজ্জা লাগবে না, আপনি তো আমার জন্য নতুন পুরুষ। মানে আপনি নতুন নতুন বাবা হচ্ছেন না, আর বাবা তো আমার বাচ্চারই। তাহলে বাচ্চার নতুন বাবা হলে আমার নতুন স্বামী নয় কি? কায়নাতের যুক্তিহীন কথা শুনে অর্ণ বাকরুদ্ধ, ব্যাক্কেল একটা ফুস করে চাপা শ্বাস ফেলে কায়নাতের নাক টিপে দিয়ে বলল, আমার মানের জেদ বাঁচাতে চাইলে মানুষের সামনে তুমি মুখ খুলবে না। কায়নাত খিলখিল করে হেসে উঠল। চারপাশটা ভীষণ শান্ত। কায়নাত বকবক করতে করতে কোলেই ঘুমিয়ে গেছে। অর্ণ ওকে নিয়ে ঘরে এসে শুয়ে দিয়েছে। সারাদিন তো পাগল বানিয়ে ছাড়বেই, এখন আবার রাতটাকেও ছাড় দেয় না এই মেয়ে। আল্লাহ জানে বাচ্চা কাচ্চা হলে কি হবে। একটাকে
পালতে গিয়ে কলিজা সিদ্ধ হয়ে যাচ্ছে, আরেকটা এলে কি হবে আল্লাহ ভালো জানেন। নুসরাতের ছেলের নাম রেখেছে প্রেম, ছেলের নাম আদিত্য। অবশ্য নামটা সে ঠিক করেছে আর রাখিয়েছে প্রেমকে দিয়ে। তার রাত পাখি জেনে গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। নুসরাত এই মুহূর্তে ছেলেকে নিয়ে বসে আছে মায়ের ঘরে। বেরোজ বেগম নাতিকে কোলে নিয়ে শোয়ালেন। নানির মুখের দিকে তাকে পিটপিট করে পলক ফেলতেছে। বেরোজ বেগম গাল ভরে হাসলেন। নুসরাত ক্লান্ত স্বরে বলল, বালিশ দাও মা, এই পুচকের জন্য একটু ঘুমও হয় না আমার। বেরোজ বেগম হেসে নাতির নাক ছুঁয়ে বললেন, তোমার মা কি বলে, সারা রাত আমি জেগে জেগে তোমাকে কোলে করে রাখি আর তোমার মা বলে তার ঘুম হয় না, দেখেছো? নুসরাত বালিশ নিয়ে পাশেই শুয়ে পড়ল। তখন ঘরে এলো কায়নাত, হাতে ছোট্ট একটা শপিং ব্যাগ। কাছে এগিয়ে এসে পালঙ্কে পা ছড়িয়ে বসল। বেরোজ বেগম গম্ভীর মুখে বললেন, এত লাফাও কেন? এভাবে লাফ দিয়ে কেউ বসে? কায়নাত ছোট্ট করে সরি বলল, তারপর হাতের শপিং ব্যাগটা নুসরাতের পেটের উপর রেখে বলল, আমার ভাই কালকে এনেছে আদিত্যর জন্য। নুসরাত উঠে বসলো, ব্যাগ খুলে দেখলো 3 সেট ড্রেস, ভীষণ সুন্দর। সে খুব পছন্দ করলো। বেরোজ বেগমও পছন্দ করলেন। আদিত্যের 4 মামা মিলে তাকে কয়েক দিনে কম হলেও শতখানেক জামা কিনে দিয়েছে। প্রেম তো তার পায়ের সাথে জুতাও খুঁজতে শুরু করেছে। পাগলকে বোঝাবে কে? এতটুকু বাচ্চা জুতা হয় না। বেরোজ বেগম পা দুলাতে দুলাতে বললেন, ডক্টর কি বলেছে? রেস্ট নিতে বলেছে, ঔষধ সময় মতো খেতে বলেছে। কোনো সমস্যা আছে? না, ওষুধ নিয়মিত খেলে ঠিক হয়ে যাব। আচ্ছা, তোমাকে কিন্তু এখন থেকে একটু সিরিয়াস হতে হবে মা। শরীরের যত্ন নাও, শুধু নিজের না, এখন তোমার ভিতরের প্রাণকেও সামলাতে হবে। যাই হোক, কিছু খেতে ইচ্ছা করছে তোমার? বানিয়ে দেব? কায়নাত ক্ষণে ক্ষণে মাথা নাড়িয়ে পা উঠে বসল বিছানায়। নুসরাত কায়নাতের পেটে খোঁচা মেরে বলল, তোমার মেয়ে হলে কিন্তু আমার ছেলের সাথে বিয়ে দিবে। এত সহজ? এত সহজ না কেন, আমার ছেলেটা রাজপুত্রের মতো হবে, তোমার মেয়েকে তো লাইন ধরে আসতে হবে। আরে ধুর, এতদিনের ঝগড়া কাদাকাতি সব ভুলে এখন আবার আত্মীয়তার প্ল্যান? বেরোজ বেগম দুজনের কথোপকথন শুনে হাসলেন। চোখ মেলে নাতির দিকে তাকিয়ে বলেন, ওরা এখনো বাচ্চা, নিজের সংসার সামলাতে পারে না, আবার বাচ্চাদের বিয়ের প্ল্যান করে। ঠিক তখন দরজা টোকা পড়লো। প্রেম ঠুকলো, হাতে ছোট্ট একটা জুতার বক্স। উচ্ছ্বাস ভরা চোখে বলল, দেখো দেখো, আমি খুঁজে পেয়েছি ওর পায়ের জন্য পারফেক্ট জুতা। তুমি পাগল নাকি? এতটুকু বাচ্চার জুতা পেলে কই? আর এই জুতা ওকে এখন পরাবে নাকি? তাহলে কি খালি পায়ে রাখবো? বড় হলে তো অভ্যাস হয়ে যাবে। শেহের ভাই বলেছিল ছোট থেকেই স্টাইল শেখাতে হয়। এক গাল হেসে আদিত্যকে কোলে তুলে নিল। ধীরে ধীরে পায়ের কাছে জুতা ধরিয়ে বলল, দেখো কিভাবে একদিন বড় হয়ে এই ছোট পা দিয়ে ছুটবে। কাপড়ের জুতা একদম ছোট্ট। প্রেম পরাতে চাইলে বেরোজ বেগম মানা করলেন, বললেন, গরম লাগবে, পরে পরিও। প্রেম মাথা নাড়লো, আদিত্যকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটলো। কে বলবে এই লোক বাচ্চাটার মামা হয়? পারলে নিজের কলিজার মধ্যে ঠুকিয়ে রাখে আদিত্যকে। 4 মামা মিলে কি যে পাগলামো শুরু করেছে বলে বোঝানো যাবে না। কেটেছে পুরো 1.5 মাস। কাল ভোরবেলা স্বার্থ আর শেহরের ফ্লাইট। নিশার মন খারাপ, কেঁদে কুটে স্বার্থর বুক ভাসিয়েছে। স্বার্থর মুখ ভার, বলার মতো কিচ্ছু খুঁজে পাচ্ছে না। সে নিশার মাথায় হাত বুলিয়ে দিল, বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। বুকটা ভীষণ ভার হয়ে আসছে। নিশা হিচকি তুলে বলল, তুমি যেও না, যেতে হবে প্লিজ। নিশা ফের ডুকরে উঠল। স্বার্থ বলল, তুই এভাবে কাঁদলে আমি যাব কি করে বল? আর তো মাত্র কয়েকটা বছর। এতদিন তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? আমার কাছে থেকে যাও। স্ট্রং হতে হবে সোনা, কথা দিচ্ছি এরপরের বার এসে আর যাব না। তোকে বিয়ে করে আমার বাড়ি তুলে নিয়ে যাব। তাহলে যাবেই তুমি? আমি বাধ্য। নিশা ঠোঁট ফুলিয়ে টিচু নিয়ে নাক মুছল। লম্বা শ্বাস ফেলে নিচে স্বরে বলল, ঠিক আছে, নিজের যত্ন নিবে। স্বার্থর চোখ ঝাপসা হয়ে এলো। মনে হচ্ছে কান্নাগুলো গলায় আটকে আছে। শ্বাস ফেললো, নিজেকে শান্ত করলো। আমার জন্য অপেক্ষা করবি তো নেশার বাচ্চা? নিশা ফুপিয়ে উঠলো, মাথা নাড়লো। স্বার্থ বলল, পরে বলবি না তো তুমি বুড়ো হয়ে গেছো? কখনোই না। আমার জন্য একটু অপেক্ষা করিস সোনা, আমি খুব শীঘ্রই ফিরে আসব।
তখন ছাদে সাইমা এসে জানালো নিচে তাদের ডাকছে। মাসফিক চৌধুরী। ওরা নিচে নেমে আসতে বেরুজ বেগম খাবার দিলেন। রাতে সবাই একসাথে খেলো। যাওয়ার সময় সে নুসরাতের সামনে এসে দাঁড়ালো। ছোটে ব্যথাতুর হাসি থাকলো, কণ্ঠ নরম করে বলল, রাত পাখি ভালো থাকো। আমাদের আর বোধহয় দেখা হবে না কয়েক বছরে। আদিত্যর খেয়াল রেখো, আর নিজেরও। আমার ভুল ত্রুটি ভুলে যেও, কেমন? নুসরাত বহু কষ্টে শুকনো ঠোক গিলে মাথা নাড়লো। শের হাসলাম। গুড। আমার স্বপ্নে এসে আর ব্যথা দিও না। বুকে ব্যথায় মরে যেতে ইচ্ছে করে। পরাণ ছটফট করেও যদি মরে যাই, তবুও দেখা দিও না। আমি তোমার অপেক্ষায় থাকবো, শুধু হ্যাঁ অপেক্ষায়। ভালো থেকো রাত পাখি, খুব ভালো থেকো। স্বার্থ আর শেহের চোখের আড়লে চলে গেল। নুসরাত সদর দরজার সামনে দাঁড়িয়ে রইল, একা নিঃসঙ্গে। খারাপ লাগা কাজ করলেও তার কিচ্ছুটি করার নেই। সে পারবে না শেহের সাথে সংসার করতে, তবুও নুসরাত মন থেকে চায় সে সুখী হোক। এমন একটা মানুষ আসুক যে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বানিয়ে রাখবে তাকে। সকালে স্বার্থ আর শেহের চলে গেছে। নিশা উদাস মনে বসে আছে বাড়ির ছাদে, পাশে কায়নাত। সে শুধু নিশার দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। খানিকক্ষণ চুপ থেকে সে বলল, কিছু সময় দূরত্ব আসলেই খুব দরকার। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু স্বার্থ ভাইয়া তো কথা দিয়েছে সে ফিরে আসবে খুব তাড়াতাড়ি। কান্নায় নিশার ঠোঁট ভেঙে এলো। কিছু ভালো লাগছে না তার। কাল মাঝরাতে স্বার্থ আবার এসেছিল দেখা করতে। নিশাকে জাপটে জড়িয়ে ধরে কেঁদেছিল। লোকটা দিন শেষে এই মেয়েটার কাছে ভীষণ দুর্বল। ওই দূর দেশে একা একা থাকবে কি করে? কায়নাত নিশার চোখে পানি দেখে বলল, কেঁদো না আপু। নিশা জড়িয়ে ধরলো কায়নাতকে, গলায় কান্না আটকে আসছে বারে বারে। কাঠু ভাইকে বলেছিলাম তুমি চেও না, তবুও সে আমায় ছেড়ে চলে গেল। কায়নাত নিশার পিছে হাত বুলিয়ে দিল। তুমি যেমন ওনাকে ভালোবাসো, তেমন উনিও তোমায় ভালোবাসে আপু। তুমি কি ভেবেছো শুধু তোমারই কষ্ট হচ্ছে? স্বার্থ ভাইয়া তো শুধু তোমার নয়, তার পরিবার, দেশ, ভালোবাসা সব ছেড়ে গেছে। তার কি খারাপ লাগছে না বলো? মানুষটার খুব কষ্ট হবে, তাই না? খুব, তোমার ধারণার বাইরে। নিশা চোখে পানি মুছলো। কেঁদে আর হবেই বাকি, যে যাওয়া সে তো চলেই গেছে। কায়নাত নিশাকে নিয়ে নিচে নেমে এলো। সন্ধ্যায় আজান দিবে একটু পর। অর্ণ ফিরল মাগরিবের পর। কায়নাত গিয়ে বসলো তার পাশে। দুজনেই চুপচাপ। অর্ণ কায়নাতকে চুপ হয়ে থাকতে দেখে বলল, কি হচ্ছে? নিশা আপু সকাল থেকে কেঁদেই যাচ্ছে। অর্ণ ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলল। মেয়ে মানুষ আর কাকে বলেছে? রাতে খাওয়া দাওয়ার পর প্রেম জানালো কাল নিধিকে আনতে যাবে সে। নিধির পরীক্ষা শেষ। পরের দিন নিধিকে নিয়ে এলো প্রেম। কায়নাত বাড়িতে ছিল না। সে সুরঞ্জনার শ্বশুরবাড়ি এসেছে মুনিয়ার সাথে। এসে দেখলো খোকনের পরিবার বেশ ভালো, তবে সুরঞ্জনাকে দেখে মোটেও সুখী মনে হচ্ছে না তার। মেয়েটা কেমন ছোটের কোনায় জোরপূর্বক হাসি টেনে রেখেছে। সুরঞ্জনা মুনিয়া আর কায়নাতকে নিয়ে নিজের ঘরে এলো। কায়নাত সুরঞ্জনার শুকনো মুখ দেখে জিজ্ঞেস করলো, তুমি কি অসুস্থ আপু? এমন লাগছে কেন তোমায়? হঠাৎ করে সুরঞ্জনা হুহু করে কেঁদে উঠল। মুনিয়া ও কায়নাত ভরকে গেল। মুনিয়া তাড়াতাড়ি বোনকে জড়িয়ে ধরতে সুরঞ্জনা জাপটে ধরলো তাকে। বিস্মিত দুজনে। সুরঞ্জনা কাছে কেন? কায়নাত এগিয়ে এসে হাতে হাত রেখে আতঙ্কিত হয়ে বলল, কাঁদছো কেন আপু? সুরঞ্জনা মুনিয়াকে জড়িয়ে ধরে বলল, আর সহ্য হচ্ছে না আমার। সংসার জীবনটা পুরো আগুনে ছাই হয়ে গেছে কায়নাত। আমার কপালে সুখ আসলো না। কি বলছো এসব? সুরঞ্জনা সোজা হয়ে বসলো। শাড়ির আঁচল দিয়ে নাক মুছে ভাঙা গলায় বলল, আগে বল, বাড়িতে কাউকে কিছু বলবি না? ওরা দুজনই মাথা নাড়ায়। সুরঞ্জনা ভীতু চোখে দরজার দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দিয়ে বোনদের কাছে এলো, বলল, খোকনকে আমি পুরুষের মতো পুরুষ ভেবেছিলাম। ও ওর মায়ের কথায় নাচে। আজকাল গায়েও হাত তোলা শুরু করেছে। এত কষ্ট করি এই সংসারের জন্য, তবুও কারণ মন পাই না। কায়নাত বাকরুদ্ধ। এইসব ঝামেলা অন্তত তার সাথে কখনো হয়নি। অর্ণ তো ভুলেও তার গায়ে কোনোদিন হাত তুলেইনি। দুনিয়া উল্টে গেলেও সব সময় তার হাত শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। সে শুকনো ঠোক খিলে বলল, গায়ে হাত দেয় মানে? ঘর ঝাড়ু দিয়ে দেয়ার ঝাড়ু দিয়ে অবধি মেরেছে এই গালে। এখন অবধি শখানেক থাপ্পড় পড়েছে। শুধু শুধু গায়ে হাত তুলছে। রান্নায় লবণ কম হলে ওর মা চিৎকার করবে, বাজে ভাষায় গালিগালাজ করবে, আর সেখান থেকে শুরু হয় মারধর। একটা মানুষ ওকে আটকাতে আসে না। ছোট ছোট ব্যাপার নিয়ে অশান্তি সৃষ্টি করে।
কিসব কথা বলছিস? কখন ভাইয়া এমন? উনি না তোকে কত ভালোবাসে আপু। বলতে বলতে কথা জড়িয়ে এলো তার। সুরঞ্জনা মাথা ছাকায়। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত উগ্র হচ্ছে ওর ব্যবহার। এখন তো আমার পড়াশোনাও বন্ধ করে দিয়েছে। বাড়ির বাইরে গেলেই সন্দেহ করে, গালাগালি করে। সেদিন সুরঞ্জনার সংসার জীবন কাহিনী শোনার পর থেকে কায়নাত আল্লাহর কাছে 2 হাত তুলে শুকরিয়া আদায় করেছে। সুরঞ্জনা কসম কাটিয়ে তাদের বারণ করেছে এইসব কথা যেন কেউ জানতে না পারে। হয়তো সময়ের সাথে সাথে আবার সব ঠিক হয়ে যাবে। কায়নাত আজ অনেক দিন পর কলেজে এসেছে। জুনাইরা আর দৃপ্তর সাথে অনেক দিন পর দেখা। কলেজের মাঠে 3 জন একসাথে বসেছে। দৃপ্ত অবিশ্বাস্য চোখে এখনও কায়নাতের দিকে তাকিয়ে আছে। জুনাইরা বাকরুদ্ধ কায়নাতের কথা শুনে। এতদিন পর এসে কায়নাত জানাচ্ছে সে মা হবে। আদৌ এটা বিশ্বাসযোগ্য? তোমার হাজবেন্ড চলে গেছে? গিয়েছিল, আবার চলে এসেছে। বাহ, কি সুন্দর ভালোবাসা। জুনাইরা মাঝ থেকে ওদের কথা খেচে পড়লাম। ধুর, ভালোবাসা নাকি ছাই? কায়নাতের হাজবেন্ড না ওকে মানতো না, তাহলে এসব কি? একদিন না একদিন তো বিয়েটা মানতেই হতো নাকি? যাই হোক, তোমার গুণধর স্বামীকে দেখার সৌভাগ্য কি আমার হবে না? আমার বাসায় যেদিন গিয়েছিল সেদিন আমি ওনাকে দেখতে পাইনি। আম্মুর সাথে কথা বলেই চলে এসেছিলেন তিনি। আজ উনি আসবেন আমায় নিতে। কলেজের ছুটির পর কায়নাত, তৃপ্ত আর জুনাইরাকে নিয়ে কলেজের বাইরে বের হলো। রাস্তার ডান দিকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে অর্ণ, হাতে ফোন। সেটার দিকে শিকুচকে তাকিয়ে কি যেন করছে। কায়নাত ওদের নিয়ে এগিয়ে গেল নিকটে। অর্ণ ফোন পকেটে রেখে জুনাইরার দিকে চোখ পড়তে ভরকে গেল কিছুটা। তীক্ষ্ণ চোখে সে অর্ণর দিকে তাকিয়ে আছে। কায়নাত জুনাইরাকে অমন করে তাকিয়ে তাকিয়ে দেখে খুখু করে কেসে উঠল। ওদের সাথে টুকটাক করে কথা বলে কায়নাত বাইকে উঠে বসলো। বিদায় নিয়ে বাড়ির রাস্তায় গাড়ি ঘোরাতে কায়নাত বলল, ও জুনাইরা যে সারাদিন আপনাকে সাবান ছাড়াই ধুতে থাকে। হোয়াট? আপনি আমাকে আগে সহ্য করতে পারতেন না বলে ও আপনাকে 2 চোখে দেখতে পারে না। ইডিয়েট। তুমি এসব তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে? করতাম না, কিন্তু মাঝে মাঝে একটু একটু বলতাম। বেয়াদব মহিলা। এভাবেই কাটছে দিন। অর্ণ কাজ বাজ রেখে সারাদিন বউ নিয়ে পড়ে থাকে। সময়টা শীতের কাছাকাছি। এপ্রিলের 19 তারিখ, আজ শুক্রবার। কেটেছে কয়েক মাস। কায়নাতের পেট এখন বড় হয়েছে বেশ। সে কারো সাহায্য ছাড়া উঠতে বসতে পারে না। তার প্রেগন্যান্সির প্রথম থেকে অর্ণ সব কিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছে। এই যে 8 মাস কেটে গেল। এই 8 মাসের একটা দিনও সে অফিস যায়নি, বাড়িতে বউয়ের সাথে সাথে ছিল। কায়নাত ভীষণ অবাক হয় মাঝে মাঝে অর্ণকে দেখে। কতটা ভালোবাসলে একটা মানুষ এমন করে। কায়নাত বাগানে হাঁটছে আর এক মনে এসবই ভেবে চলেছে। পরনে গোলাপি রঙের ছোলা জামা। অর্ণা মাথায় পেঁচে কোমরে হাত ভর করে হাঁটছে। অর্ণ বেতের চেয়ারে বসে কফি খাচ্ছে আর 8 চোখে কায়নাতের দিকে খেয়াল রাখছে। একটু বসো পাশে। কায়নাত তাই করলো। অর্ণের কাছে এগিয়ে যেতে অর্ণ পাশে বসিয়ে দিল ওকে। কায়নাত মুখ দিয়ে শ্বাস নিচ্ছে। অর্ণ বলল, তোমার কি খারাপ লাগছে? না, ঠিক আছি। কিছু খাবে? কায়নাত চোখ গরম করে তাকালো। অর্ণর বাহুতে ধাক্কা মেরে নাক ফুলিয়ে বলল, আমাকে দেখে কি পেটুক মনে হয়? সব সময় খাই আমি। সেটা কখন বললাম? মাত্রই তো বললেন। আমি তো জিজ্ঞেস করলাম কিছু খাবে নাকি। সেটাই তো, একটু আগে না আমি খেয়েছি, আবার খেতে বলছেন কেন? অর্ণ কপাল চাপড়ে দীর্ঘশ্বাস ফেলল। কায়নাত মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। পুরো বাগান ফুল দিয়ে ভরে গেছে। ফুলের সুবাসে মুখরিত চারিপাশ। হঠাৎ চিৎকার দিয়ে উঠল কায়নাত। পেছনে হাত রেখে বলল, বাবু নড়ছে দেখুন। অর্ণ কায়নাতের চিৎকার শুনে হাঁটু মুড়ে বউয়ের সামনে বসে পড়েছিল। ওর কথা শুনতেই যেন রুহুতে পানি ফিরে এলো। ছুটে ঠোক গিলে বলল, ভয় পাইয়ে দিয়েছিলে। তারপর কায়নাতের পেটে হাঁস রাখলো। বাবু নড়ছে? অর্ণর গম্ভীর মুখে মুচকি হাসি ফুটল। মুখ এগিয়ে পেটে চুমু খেলো বেশ কয়েকটা। সেখানেই ফিসফিস করে বলল, আমার লক্ষ্মী কবে বাবার কোলে আসবে? আপনার বুঝি মায়ের পেটে থাকতে ভালো লাগে? গম্ভীর বাবাকে তার পছন্দ নয়। তাহলে এখন কি করতে হবে? সবসময় হাসি খুশি থাকতে হবে। অর্ণ হাসলো। প্রেম নাক মুখ কুচকে বাগানের পাশে দাঁড়িয়ে আছে। ভাবটা এমন যেন অর্ণ আর কায়নাতের প্রেম কাহিনী তার ভালো লাগছে না। অর্ণ প্রেমের দিকে তাকালো আর চোখে উঁচিয়ে পড়ল, এত জ্বলছে কেন? মানুষের প্রেম দেখলে আমার শরীরটা এমনিতেই জ্বলে। তারপর কায়নাতের দিকে তাকিয়ে পড়ল। ভাবি, চা খাবেন? বানিয়ে দেই? কায়নাত বারণ করলো। প্রেম মাথা নাড়িয়ে বাড়ির ভেতর রান্নাঘরের দিকে গেল। অর্ণ উঠে দাঁড়ালো, বলল, আমি বানিয়ে আনছি। কি বানাবেন? চা বানিয়ে আনি।
খাবো না আমি। অর্ণ শুনল না বইয়ের কথা, বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে ঢুকলো। কানাত মুচকি হাসল পেটে হাত রেখে। দিন দিন লোকটার ভালোবাসার যত্ন সব বেড়েই চলেছে। প্রেম রান্নাঘরে ঢুকে গিয়ে চুলোয় পানি বসিয়েছে। ফোন বের করে স্বার্থর নাম্বারে কল দিয়েছে। কিছু মুহূর্ত পর কল রিসিভ হতে প্রেম কল স্পিকারে দিয়ে ফোনটা পাশে রাখলো। ওপাশ থেকে স্বার্থ বলল, কল দিয়ে বিরক্ত করছিস কেন প্রেমা? কি বলো চান? আমার বাচ্চার মতো তুমি, আর তোমার খবর নিব না? এতটা পাশান নই আমি। তাই শোনা, আমার বাচ্চাটা কেমন আছে? স্বার্থ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। গায়ে শার্ট জড়িয়েছে, বোতাম লাগাতে লাগাতে বলল, পেটের মধ্যেই আছে। এবার দেশে গিয়ে আগে একে পেট থেকে বের করব। কবে আসবে তুমি জান? তোমাকে কতদিন ধরে দেখি না, বরণটা চলে গেল গো। শোনো জান, তুমি দেশে আসলে আগে তোমার পেটে হাত দিয়ে চেক করব আমার বাচ্চা নড়তেছে কিনা। স্বার্থ নাকে টান দিয়ে ভাড়ামি করে বলল, নড়ে না, এখনো ঘুমায়। রাতে আমি গান শোনাইলে একটু একটু নড়ে। তুমি আবার কোন গান শোনাও? গান মানে আমি তোকে মিস করে এইটা শোনাই। তাহলে বাচ্চা নড়ে মানে সেও তোমাকে কিস করে? শেহের নিজের ঘর থেকে এসে দেখলো স্বার্থ রেডি হতে হতে কার সাথে যেন বকবক করছে। সে ঘরের ভেতর আসতে প্রেমের কণ্ঠস্বর শুনে পড়ল, কিরে সতীন, তোকে আমি কাল কতগুলো কল করেছি, কল ধরিসনি কেন? তুমি বারে বারে নুসরাত আর আদিত্যের কথা জিজ্ঞেস করো কেন? নুসরাতকে কল দিলে তো পারো। ওপাশ থেকে শেরের দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। প্রেম চা কাপে ঢালতে ঢালতে সহজ চেনে বলল, যেজন মন বোঝে না তারে মন দিও না, যেজন মন বোঝে না রে তারে ভালোবেসো না। ভালো আছে ওরা? আমি থাকতে ওরা খারাপ থাকবে ভাবলে কি করে? আগলে রাখিস। আদিত্য হাঁটা শিখেছে? না, কিন্তু বাঁচতে পারে। আমাকে মাঝে মধ্যে মামা বলেও ডাকে। এত আদরে শের ভাই, তুমি থাকলে ওকে কোল থেকে নামাতেই না। শের হাসল। স্বার্থ চেয়েও রইল সে হাসির দিকে। শেহের বলল, ভিডিও কল দিবি আমাকে? আদিত্যকে দেখবো আমি। আকরামের কাছে আদিত্যর জন্য কিছু জিনিস পাঠিয়েছি, গিয়ে একটু নিয়ে আসিস। তখন রান্নাঘরে ঢুকলো অর্ণ। ওদের কথোপকথন শুনে গম্ভীর কণ্ঠে বলল, মাঝে মধ্যে ভাবি ওরা আমার বন্ধু নাকি তোর। ওদের সাথে আমার দিনে একবার কথা বলে তোর 10 বার কথা হয়। প্রেম হাসলো ভাইয়ের কথা শুনে। স্বার্থ কল কেটে দিয়েছে, ওদের অফিসে যেতে হবে। অর্ণ এগিয়ে এসে কানাদের জন্য 1 কাপ চা বানালো। দুই ভাই বাগানে গিয়ে দেখলো নুসরাত, নিধি আর আদিত্য হাজির হয়েছে। সেখানে অর্ণ চা এনে কানাদের হাতে দিল। আদিত্য নিধির কোলে থাকলো। সে ছোট ছোট হাত দিয়ে কানাদের পেট খোঁচাচ্ছে। দেখতে মায়ের মতো হয়েছে, ফসে গুলুমুলু আর কিছুটা তুষ্ট। মা আমাদের কোলে গেলে শুধু খিলখিল করে হাসে। কি বলছে এত হাসে খেয়ে জানে। অর্ণ আদিত্যকে কোলে নিয়ে বলল, মামা তো বড় হয়ে যাচ্ছেন, আপনার যে আরেকটা বোন আসবে জানেন? বাচ্চাটা অন্যর গালে গাল চোয়ালো। প্রেম ভাইয়ের কথা শুনে নাক ছিটকে বলল, কি ঢং মানুষের! তুমি কি জেনে গেছো তোমার ছেলে হবে নাকি মেয়ে? তোর কলেজে তো জলে কেন? আজকাল দেখছি এমন কথা সহ্য হয় না তোর। পিছিয়ে আছে যে, মানে? সে নিজেও এখন বাচ্চা চাইছে, তাদের দেখে দিনরাত আফসোস করে। নিধি কানাতের কানে কানে বলল। কানাত ছোট চিপে হাসল। প্রেম বিকেলে আকরামের বাড়ি গিয়ে শেহরের পাঠানো জিনিস নিয়ে এলো। কত রকম চকলেট, খেলনা, জামা কাপড় আরও অনেক কিছু পাঠিয়েছে। নুসরাত চুপচাপ শুধু দেখে গেছে সব। সে চাইলেও এসব আটকাতে পারছে না। লোকটা কিছু বুঝতে চায় না। সন্ধ্যা মাসফিক চৌধুরী জানালেন এই সপ্তাহে আতিয়া বেগম এবং রাহেলা বানু আসবেন ঢাকায়। কানাতের বাচ্চা হওয়া অবধি এখানেই থাকবেন। কানাত ভীষণ খুশি। সেই যে খুলনা থেকে আসা হয়েছে, তারপর আর যাওয়া হয়নি, কারোর সাথে দেখা হয়নি, শুধু ফোনই কথা হয়েছে। তবে রাহেলা বানুর জন্য একটু খারাপ লাগছে। তিনি সেদিন যখন বাচ্চার কথাটা জেনেছিলেন কত কিছুই না বলেছিলেন। সেদিন কানাত আর অর্ণ রেডি হয়ে নিচে আসার পর রাহেলা বানু জিজ্ঞেস করলেন, তুমি নাকি পোয়াতি বাচ্চা হইব? কানাত মাথা নাড়ে। রাহেলা বানু বললেন, মাইয়া জন্ম দিও না, বংশের প্রথম সন্তান পোলা হইলেই ভালো হইব। ছেলে হোক কিংবা মেয়ে, সে আমার সন্তান। ছেলে মেয়ের মধ্যে আপনার পার্থক্য খোঁজেন কেন? মেয়েটা কি মানুষ না? গলা নিচে নামাইয়া কথা আমার কি বায়না? পোলা মানুষ হইল সোনার টুকরা, মাইয়া দিয়া কি করবি? বছরের পর বছর পাইলা পয়সা অন্য জায়গায় বিয়া দেয়া লাগবো। অর্ণ বিরক্ত হলো ভীষণ। কানাত অর্ণর হাত চেপে ধরে চুপ করে থাকতে বলল। আর কথা বাড়লো না তারা। তারপর একে একে সবার থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিল। আজও যদি এসে গানের কাছে পোলা পোলা করে তাহলে নিশ্চিত অর্ণ পুরো বাড়ি মাথায় তুলবে। লোকটা এমনিতে যে রাগী, রাহেলা বানুর কথা শুনে আরও রেগে যাবে। কানাত উঁচু পেট নিয়ে ঘরে বিছানায় পা মেলে দিয়ে বসে আছে। অর্ণ কানাতের মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিচ্ছে। লোকটা নাক কুচকে রাখা,
তেল সহজে ধরতে চায় না, তবে বউয়ের জন্য বাধ্য হয়। কায়নাত বারণ করলেও শোনে না। সুন্দর করে কায়নাতের চুল বেঁধে দিয়ে হঠাৎ ঠোঁট কাঁপড়ে ধরল সে। ফিকুচকে কায়নাতের লম্বা চুলের দিকে তাকিয়ে বলল, তোমার চুলগুলো সুন্দর, মানে একটু বেশি সুন্দর। এমন চুল আমার মেয়ের মাথায় হবে? কায়নাত চোখ মেলে ঘাড় ঘুরিয়ে অন্যের দিকে তাকালো। তার চোখে যেন এক ঝিলিক দেখল। ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, আপনি নিশ্চিত করেই ফেলেছেন আমাদের মেয়ে হবে? হবে। এমন চুল, এমন চোখ, এমন মুখাবয়ব শুধু মেয়ের মধ্যেই মানাবে। আমার মেয়ে হবে, তাতে আমার কোনো সন্দেহ নেই।